ওয়েলকাম টু নীর একাডেমি। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্লাসগুলো হচ্ছে। তোমরা অনেকগুলো ক্লাস করে দেওয়া হয়েছে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। ডিসক্রিপশনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্লেলিস্টের লিঙ্ক। সেটা তোমরা সেখান থেকে দেখলে প্রত্যেকটা ক্লাসের তোমরা কিন্তু পেয়ে যাবে যতগুলো ক্লাস হয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো আজকের ক্লাসটা কি হবে? আজকের ক্লাসটা তোমাদের হবে এনভায়রনমেন্টাল সায়েন্স। ঠিক আছে? এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর ক্লাস হবে এবং তোমরা এখান থেকে কমন পাবেই। এবং এটা শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু ক্লাসটা মানে করলে যে তোমরা ক্লাস কিন্তু অন্যান্য যে সমস্ত এক্সাম আছে গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও ডাব্লিউবিপিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ মিসলেনিয়াস এই এক্সামগুলো হয়, ঠিক আছে? এছাড়া তোমাদের ডাব্লিউবিসিএস সমস্ত সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। এবং টোটাল আজকে 50টি এমসিকিউ কোশ্চেন আনা হয়েছে। আজকে ক্লাস পার্ট 1 তোমরা ক্লাসের আজকে পার্ট 1 এবং নেক্সট ডে তোমাদের মানে এর পরের দিনে তোমাদের কিন্তু আবার এই বাকি 50টি ক্লাস করে দেওয়া হবে। ঠিক আছে? তো আজকে মানে 50টি ক্লাস বলছি কোশ্চেন। তো আজকে 50টি কোশ্চেন, পরের দিন 50টি কোশ্চেন। টোটাল কয়টি কোশ্চেন? 100টা কোশ্চেন করে দেওয়া হবে এবং তোমরা এখান থেকে ভালোভাবে ভিডিওটা তোমরা বারবার করে দেখবে, রিপিট করবে, রিভিশন করবে। যখন রিভিশন করবে তখন দ্বিগুণ স্পিড বা স্পিডে তোমরা দেখে নেবে। তাহলে তোমাদের কি হবে? রিভিশনটা খুব তাড়াতাড়ি ভালো হবে। ঠিক আছে? তো চলে যাই। এবার দেখছো যে তোমাদের প্রত্যেকদিন কিন্তু ক্লাস দেওয়া হয় এই চ্যানেলে সোম থেকে শনি এবং রবিবার ছুটি থাকে। তো অবশ্যই তোমরা বিভিন্ন এক্সাম যেমন ডাব্লিউবিকেবি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা কিন্তু এই চ্যানেলে খুবই হেল্পফুল হতে চলেছে। এবং এই ক্লাসের যে পিডিএফ, এই ক্লাসের পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে নীর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে। এবং তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবে, তো তোমরা সরাসরি এটাকে স্ক্যান করে নাও। স্ক্যান করলেই তোমরা কিন্তু জয়েন হতে পারো, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং সেখানে অনেক পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। যতগুলো ক্লাস হয়েছে অনেকগুলো পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এই ক্লাসের পিডিএফটিও প্রোভাইড করে দেওয়া হবে ফ্রিতে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবার সিলেবাসে চলে আসি। সিলেবাসে কি আছে? এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। তো এই ক্লাসটি আজকে করানো হবে। তো চলে যাই আজকের ক্লাসে, দেখে নাও কি আছে। পরিবেশ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? পরিবেশ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ইংরেজি, ফরাসি, ল্যাটিন না গ্রিক? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে ফরাসি। ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি হবে? ফরাসি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি ফরাসি শব্দ থেকে এসেছে এবং কোথা থেকে উৎপত্তি কি? উৎপত্তি হলো ইনভায়রনার থেকে। ঠিক আছে? ফরাসি শব্দ ইনভায়রনার থেকে কিন্তু এই এনভায়রনমেন্ট শব্দটি এসেছে। ঠিক আছে? নেক্সট ২ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও কি বলছে? পরিবেশের প্রধান উপাদান কয়টি? ২ টি, ৩ টি, ৪ টি না ৫ টি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? নিজেরা আগে দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার অ্যান্সারের সাথে তোমরা মিলিয়ে নিবে। ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে ৪ টি। ঠিক আছে? তাহলে সি অফ দ্য রাইট অ্যান্সার। এবার তোমাদেরকে বলি, তাহলে এই যে প্রধান উপাদান, পরিবেশের প্রধান উপাদান যে ৪ টি সেগুলো কি, কি? সেগুলো হলো বায়ুমণ্ডল, জলমণ্ডল, স্থলমণ্ডল এবং আরেকটি কি আছে? জীবমণ্ডল। এই ৪ টি কিন্তু উপাদান। ঠিক আছে? যতটা পারি আমি তোমাদেরকে অ্যান্সারটা মানে প্রত্যেকটা কোশ্চেনের এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বায়ু দূষণের প্রধান কারণ কোনটি? কি হবে? বনায়ন, শিল্পায়ন, বৃষ্টিপাত না সৌরশক্তি? এই যে বায়ু দূষণ যে হয় এটার প্রধান আসল কারণটা কি? তো তোমাদের দেখতেই পাচ্ছ এই শিল্পায়নটাই হবে রাইট অ্যান্সার। কারণ শিল্প থেকে অনেক মানে ধোঁয়া বার হয় শিল্প কলকারখানা থেকে। কারখানাগুলো যদি আছে তোমরা দেখবে যে অনেক ধোঁয়া বার হয়। তো সেটাই হচ্ছে মূল কারণ, যে বায়ু দূষণের প্রধান মূল কারণ। ঠিক আছে? কারখানা থেকে দেখবে অতিরিক্ত গ্যাস, হ্যাঁ? বায়ু বা নির্গত হয় এবং সে কারণে কিন্তু বায়ু দূষণ। এছাড়াও কি হচ্ছে? যেমন বাইকের ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ঠিক আছে? এছাড়া বাড়িতে গ্রামাঞ্চলে কি হয়? উনুনে রান্না করা হয়। ঠিক আছে? এই উনুনে রান্না করা, অথবা কৃষিকাজের ক্ষেত্রে ভুট্টা বা গম উঠে গেল, সেই জমিতে কি করা হয়? আগুন ধরিয়ে দেওয়া হয় সেই খড়গুলোকে এবং সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ যে ধোঁয়া বার হয় এবং সেখান থেকে কিন্তু বায়ু দূষণ হয়। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ৪ নাম্বার বলছে যে গ্রিন হাউস গ্যাস কোনটি?
তো গ্রিন হাউস গ্যাস কোনটি? অনেক গ্যাসই আছে গ্রিন হাউস, তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট মানে বেশি পরিমাণে কাজ করে সেটা হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? গ্রিন হাউস গ্যাস মূলত প্রধান যে গ্যাসটি হলো সেটা হলো কার্বন ডাই অক্সাইড CO2। ঠিক আছে? এবং CO2 কি করে? CO2 তাপ ধরে রাখে। ঠিক আছে? CO2 তাপ ধরে থাকে এবং তাপ ধরে রাখে এবং এছাড়াও মিথেন CH4, CH4 কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি পরিমাণে তাপ শোষণ বা তাপ ধরে রাখে। কত গুণ? এটা মনে রাখবে 25 গুণ তাপ ধরে রাখে। ওকে? তো কার্বন ডাই অক্সাইড তো থাকেই এবং CH4 যদি থাকে তো ও বেশি আরও কার্বন ডাই অক্সাইড থেকে 25 গুণ কিন্তু তাপ শোষণ করে। যেহেতু মিথেন আমরা খুব অল্প পরিমাণে পাই সেজন্য কিন্তু সেটা মানে বোঝা যায় না। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাস কোনটি? ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, CFC, ক্লোরোফ্লোরোকার্বন না NH3? ঠিক আছে? কি হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তো ক্লোরোফ্লোরোকার্বন ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 6 নাম্বার কোশ্চেন কি বলছে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল, 5ই জুন, 16ই সেপ্টেম্বর না 21শে মার্চ? তাহলে বিশ্ব পরিবেশ দিবস ইংরেজিতে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? 5ই জুন ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি বলে 22শে এপ্রিল কি? 22শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। ঠিক আছে? ওয়ার্ল্ড আর্থ ডে। 16ই সেপ্টেম্বর কি? O3 ডে। মানে বুঝতে পারলে? O3 মানে কি? ওজোন দিবস। ঠিক আছে? 21শে মার্চ কি? বন দিবস। ঠিক আছে? আমি ইংলিশে সবই লিখলাম, যদি এটাও ইংলিশে লিখি ফরেস্ট ডে বা বন দিবস। ওকে? নেক্সট চলে যাই। জল দূষণের প্রধান কারণ কোনটি? জল দূষণের প্রধান কারণ কোনটি? শিল্প বর্জ্য, কৃষি, বনায়ন, সৌরশক্তি? তোমরা কোশ্চেনটাকে ভালো করে অবজার্ভ করো। দেখো জল দূষণ, তাহলে জল দূষণ কি করে হয়? কৃষির জন্য হয়? হ্যাঁ অবশ্যই হয়, কিন্তু শিল্প বর্জ্য পদার্থ থেকে বেশি পরিমাণ। ঠিক আছে? তো এখানে যেহেতু বলছে প্রধান, তো আমরা এই অপশনটা নেব এবং শিল্প বর্জ্য পদার্থ থেকে জল দূষণ বেশি পরিমাণে হয় এবং কৃষি থেকেও হয়। কৃষিতে কিভাবে হয়? কৃষিকাজে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি। সেজন্য কিন্তু বৃষ্টির জল যখন বৃষ্টি পড়ে কৃষি জমিতে এবং সেই কৃষি জমির জল যখন কোনো পুকুরে বা জলাশয়ে পড়ে তখনও কিন্তু এই জল দূষণ ঘটায়। তাই না? তো কৃষিটা কিন্তু কম পরিমাণে যেহেতু বলছি এখানে প্রধান, সেজন্য এই অপশনটা আমরা নেব। ঠিক আছে? কোশ্চেন থেকে আমরা অপশন অ্যান্সারটাকে আমরা কিন্তু ক্লিক করব। ঠিক আছে? গ্লোবাল ওয়ার্মিং শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আইজ্যাক নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও না জেমস হ্যানসন? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে জেমস হ্যানসন। জেমস হ্যানসন ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হলো ডি। এবং এই জেমস হ্যানসন কত সালে তিনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সতর্ক করেছিলেন? তো এটা রাইট অ্যান্সার হবে 1988, মানে 1988 সালে কিন্তু জেমস হ্যানসন এই গ্লোবাল ওয়ার্মিং শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 9 নম্বর কোশ্চেন দেখে নাও। কোন শক্তি পুনর্নবীকরণযোগ্য মানে পুনরায় তৈরি হয়? ঠিক আছে? শক্তিটা ফুরিয়ে গেল পুনরায়। তো আমরা জানি খুবই একটা সহজ কোশ্চেন। কয়লা? না, কয়লা হচ্ছে অপুনর্নবীকরণযোগ্য, মানে এটাকে শেষ হলে আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। পেট্রোল নয়, প্রাকৃতিক গ্যাসও সৌরশক্তি প্রাকৃতিক গ্যাস হবে না, সৌরশক্তি ইজ দ্য রাইট। আর সূর্য থেকে আমরা যেটা শক্তি পাই সেটা হলো পুনর্নবীকরণযোগ্য শক্তি। তো এটা রাইট অ্যান্সার হবে কি? সি। 10 নম্বর কোশ্চেন কি দেখো, পরিবেশ সংরক্ষণ আইন কবে চালু হয়? ঠিক আছে? তাহলে পরিবেশ সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে, 1986 সালে, 1991 সালে না 2000 সালে? পরিবেশ সংরক্ষণ আইন কবে চালু হয়? তো এটা রাইট অ্যান্সার হবে 1986 সালে। বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়। ওকে? এবং এই পরিবেশ সংরক্ষণ আইন কেন মানে কি উদ্দেশ্যে, মানে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার পর থেকে কিন্তু এই পরিবেশ সংরক্ষণ আইনটা চালু হয় এবং সেই দুর্ঘটনার নাম কি বলো? সেই দুর্ঘটনা হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা।
ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কিন্তু 1986 সালে আম এই পরিবেশ সংরক্ষণ আইন এই ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ রাজ্যে। এবং সেই গ্যাসটার নাম কি? মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে? MIC সংক্ষেপে। 11 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? বায়ু দূষণের ফলে কোন রোগ বেশি হয়? তাহলে বায়ু দূষণের ফলে কোন রোগ বেশি হয়? ডায়াবেটিস, নো। ডায়াবেটিস হচ্ছে একটা ইনসুলিনের অভাবের ফলে হয়। হাঁপানি, হাঁপানি কেন হবে না? তার বাকি অপশনগুলি ক্যান্সার, ডেঙ্গু। তাহলে বায়ু দূষণের ফলে বেশিরভাগ বি ইজ দ্য রাইট অ্যান্সার। হাঁপানি হয়, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার বি। দূষিত বাতাসে কিন্তু শ্বাসযন্ত্রের প্রভাব, দূষিত বাতাস যদি হয় অবশ্যই সেটা হাঁপানি হয়ে যাবে, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? জীববৈচিত্র্য সংরক্ষণের দিন, জীববৈচিত্র্য সংরক্ষণের দিন কোনটি? 22শে মে, 5ই জুন, 21শে মার্চ না 16ই সেপ্টেম্বর? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে 22শে মে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 22শে মে হলো আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস। 22শে মে হলো আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস। 5ই জুন আমরা জানলাম যে বিশ্ব পরিবেশ দিবস, 21শে মার্চ হলো বন দিবস, আর 16ই সেপ্টেম্বর হলো ওজন দিবস বা O3 ডে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? মাটি দূষণের প্রধান কারণ কি? মাটি দূষণের প্রধান কারণ কি? বৃক্ষরোপণ, বাতাস, বৃষ্টি না প্লাস্টিক বর্জ্য? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তোমরা জানো মাটি দূষণ কি? বৃক্ষরোপণ করলে কি মাটি দূষণ হয়? মোটেও হয় না। কারণ বৃক্ষরোপণ করলে মাটি ক্ষয় কম হয়। আমাদের বাতাসে যে দূষিত পদার্থ আছে সেগুলোকে শোষণ করে ফ্রেশ এয়ার দেয়। বাতাসও হবে না, বৃষ্টিও হবে না প্লাস্টিক বর্জ্য। কারণ প্লাস্টিক বর্জ্য কি করে? প্লাস্টিক বর্জ্য কিন্তু অতি সহজে কিন্তু পচে যায় না, নষ্ট হয় না। সেই জন্য হলো মাটি দূষণের প্রধান কারণ হলো প্লাস্টিক বর্জ্য। 14 নম্বর কোশ্চেন দেখো না, প্লাস্টিক নিষিদ্ধ প্রথম রাজ্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। প্লাস্টিক নিষিদ্ধ মানে প্লাস্টিক একদম ব্যান করে দিয়েছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, সিকিম না কেরালা? ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হবে সিকিম। সিকিম একদম, সিকিমকে আটটি কি নামে জানি আমরা? সিকিমকে আমরা অর্গানিক স্টেট নামও কিন্তু আমরা চিনি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যেহেতু অর্গানিক স্টেট, সেজন্য কিন্তু এই যেহেতু প্লাস্টিক একটা মাটি দূষণের জন্য বিশাল একটা ভূমিকা পালন করে, সেজন্য এই প্লাস্টিকটাকে কিন্তু সিকিম ব্যান করে দিয়েছে, ঠিক আছে? শব্দ দূষণের একক কি? শব্দ দূষণের একক কি? হার্জ, ডেসিবেল, ওয়াট না লুমেন? শব্দ দূষণের একক কি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে ডেসিবেল, ঠিক আছে? তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমি একটু তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপর আমার সাথে মিলে নেবে। তো শব্দ দূষণের একক হলো ডেসিবেল, এবং ডেসিবেলকে আমরা ডিবি হিসেবেও মানে ইউজ করতে পারি ইউনিটটাকে, ঠিক আছে? আচ্ছা, শব্দ দূষণ আমাদের কত ডেসিবেল পর্যন্ত আমরা মানে যেটা হচ্ছে শ্রুতি মানে আমাদের কোনো প্রবলেম হবে না, কত ডেসিবেল বলতে পারবে? আমরা জানি 45 ডেসিবেল, কিন্তু আমাদের যদি কোনো শব্দ থাকে পরিবেশে, আমাদের চারিপার্শ্বিক পরিবেশ যদি 45 ডেসিবেলের মধ্যে হয় তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না কানের, ঠিক আছে? এছাড়া তোমার শব্দ দূষণ কখন হয়? শব্দ দূষণ যখন 80 থেকে 90 ডেসিবেল পর্যন্ত চলে যায়, তখন কিন্তু সেটা তখন শুধু সেটা কিন্তু শব্দ দূষণের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? কোনটি অনবীকরণযোগ্য শক্তি নয়? কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস? আচ্ছা, অনবীকরণযোগ্য সৌরশক্তি, বায়ুশক্তি, কয়লা না জলবিদ্যুৎ? আমরা অপশন এলিমিনেট যদি করি, অবশ্যই সৌরশক্তি অনবীকরণযোগ্য মানে নবীকরণযোগ্য শক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এই তিনটা মিল আছে, সেটা কিন্তু মিল নেই। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে কয়লা, ঠিক আছে? আমরা কিন্তু রিজনিং এর মতো কিন্তু অড অ্যান্ড আউট যেমন একটা আছে থাকে, সেরকম কিন্তু, এবং হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসে কিন্তু অড অ্যান্ড আউট আছে। এটা কিন্তু রিজনিংও ধরতে পারো, ঠিক আছে? গ্রুপ সি সিলেবাসে যেমন আছে অড অ্যান্ড আউট, তো এটাও সেরকমই, ঠিক আছে? এলিমিনেট করে তোমরা কিন্তু কয়লাকে পেয়ে গেলে অনবীকরণযোগ্য শক্তির উৎস। সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, নরম্যান বোরলগ, ভার্গিস কুরিয়েন, হোমি ভাতা?
তো অনেকেই বলবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন বলে কিন্তু অ্যান্সার ভুল হবে। কেন স্যার বা কেন দাদা? কারণ হচ্ছে এম এস স্বামীনাথন যদি থাকতো কোশ্চেনটা ভারতের সবুজ বিপ্লবের জনক। ভারতের সবুজ বিপ্লবের জনক। যদি বলতো ভারতের সবুজ বিপ্লবের জনক তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হলো হতো এম এস স্বামীনাথন। এখানে সবুজ বিপ্লবের জনক হবে নরম্যান বরলক। ঠিক আছে? যদি নরম্যান বরলক অপশনে না থাকতো, ঠিক আছে, এগেইন নরম্যান বরলক যদি অপশনে না থাকতো তাহলে আমরা এম এস স্বামীনাথন করতাম। এখানে যদি ভারতের কথাটা না থাকতো তবুও কিন্তু এম এস স্বামীনাথন করতাম, কারণ নরম্যান বরলক অপশনে ছিল না। ঠিক আছে? যেহেতু নরম্যান বরলক অপশনে আছে সেজন্য কিন্তু আমরা সবুজ বিপ্লবজনক এটা নিলাম। ঠিক আছে? এছাড়া যদি এখানে কোশ্চেনে থাকতো ভারতের সবুজ বিপ্লবের জনক কে, তাহলে কিন্তু আমরা এম এস স্বামীনাথন নিতাম রাইট অ্যান্সার, কিন্তু নরম্যান বরলককে নিতাম না। ইটস ক্লিয়ার? এটা কিন্তু কনফিউশন কোশ্চেন হয় এবং পরীক্ষায় এটা তো ভুল হয়, খুব তাড়াহুড়ো করে করতে হয়, টাইমিং এর বুঝতে পারছো, এবং এই কোশ্চেনটা একটু দেখে শুনে একটু করবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কার্বনের ওজন, কার্বনের রং, না জ্বালানির দাম। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। ঠিক আছে? কার্বন প্রিন্ট বোঝায় নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে বোঝায়। বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ঠিক আছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইন কবে চালু হয়? তো এটা রাইট অ্যান্সার হবে 1972 সালে। ঠিক আছে? তাহলে 1972 ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, প্রথম জাতীয় উদ্যান কোনটি? প্রথম জাতীয় উদ্যান কোনটি? সুন্দরবন, কাজিরাঙ্গা, জিম করবেট, না বান্দরবন। ঠিক আছে? তাহলে প্রথম ভারতের ন্যাশনাল পার্ক বা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান, আর ইংরেজিতে কি? ন্যাশনাল পার্ক। তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, এবং এটা কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে যাই। 21 নম্বর কোশ্চেন কি বলছে, সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী, না মহানদী। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে গঙ্গা। ঠিক আছে? গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই সুন্দরবন বিখ্যাত কি জন্য? কারণ সুন্দরবনে কিন্তু সুন্দরবনে কি আছে? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কিন্তু অবস্থিত সুন্দরবনে। ঠিক আছে? এবং এই বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের জন্যই কিন্তু সুন্দরবন কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয়েছিল। এবং কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয়েছিল? ইউনেস্কো কত সালে? এটা হবে 1987, 1987 সালে। এবার যদি বলে রামসার সাইট সুন্দরবনকে কবে দেওয়া হয়েছিল? রামসার সাইট দেওয়া হয়েছিল সুন্দরবনকে 2019 সালে। ঠিক আছে? এছাড়া আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কবে দেওয়া হয়েছিল? 1989, 1989 সালে। ঠিক আছে? কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? CO2, SO2, O2, না N2। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কিন্তু সালফার ডাইঅক্সাইড। এখানে যে অপশন আছে সেটাই হচ্ছে মেন, মানে অপশন দেখে কিন্তু অ্যান্সার করতে হবে। তো সালফার ডাইঅক্সাইড হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? এছাড়াও কিন্তু আমরা যদি এখানে দেখি যে নাইট্রোজেন অক্সাইডকেও কিন্তু আমরা উল্লেখ করতে পারি। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এই দুটো কিন্তু প্রধান ভূমিকা পালন করে। ঠিক আছে? শব্দ দূষণের প্রধান উৎস কোনটি? বন, যানবাহন, নদী, না বৃষ্টি।
অবশ্যই এখানে অপশন দেখেই এলিমিনেট করে তোমরা যানবাহনটাকে পেয়ে যাবে। রাইট অ্যান্সার যানবাহন ইজ দ্য রাইট অ্যান্সার। এবং শহরেই কিন্তু বেশিরভাগ, গ্রামের থেকে কিন্তু শহরেই বেশি কি হয়, শব্দ দূষণটা বেশি হয়। বায়োমাস শক্তি কি? বায়োমাস শক্তি হলো উদ্ভিদ ও জীবাশ্ম জ্বালানি, উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ থেকে শক্তি, পারমাণবিক শক্তি না সৌরশক্তি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? বায়োমাস হলো রাইট অ্যান্সার হবে বি। ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণীজ বর্জ্য থেকে শক্তি। ঠিক আছে, তাহলে বায়োমাস ইজ দ্য, তাহলে কি হলো, এটা হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। জল সংরক্ষণ, জল সংরক্ষণের পদ্ধতি কোনটি? বনচ্ছেদন, নগরায়ন, শিল্পায়ন না বৃষ্টির জল সংরক্ষণ? তাহলে জল সংরক্ষণ কি হবে? জল সংরক্ষণ পদ্ধতি হলো বৃষ্টির জল সংরক্ষণ। কারণ ঠিক আছে, বনচ্ছেদন করে তো বৃষ্টির জলকে ধরে রাখা যায় না। আমরা যখন বনে কি হয়, বৃষ্টির জল আর সংরক্ষণ মানে করা যায়। সংরক্ষণ কিরকম করা যায়? কারণ বৃষ্টির জলটা অনায়াসে যেতে পারে না। ঠিক আছে, আর নগরায়ন তো হবেও না। তো বৃষ্টির জল সংরক্ষণ হবে ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা রাইট অ্যান্সার ডি। 26 নম্বর কোশ্চেন কি দেখা নাও। লাউড স্পিকার কোন দূষণের কারণ? এটা তো সহজ ভাই, এটা তো আর কি, শব্দ দূষণ, এগুলা আর বলি কি হবে। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন কি উত্তর হবে দেখা নাও। পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ কোনটি? পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ কোনটি? জীববৈচিত্র্য, শিল্প, নগরায়ন না প্লাস্টিক? ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ হলো এ, জীববৈচিত্র্য ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? এ হবে। শিল্প হবে না, নগরায়ন হবে না, প্লাস্টিকও হবে না। প্লাস্টিক বর্জ্য পচতে কত বছর লাগে? আচ্ছা, আমরা যখন যদি কোনো মাটিতে বা মাটিতে কোনো প্লাস্টিকে এভাবে পুঁতে দাও, ঠিক আছে, এইভাবে পুঁতে দাও বা কোনো, অনেকেই পুঁতে দিতে হবে না, এমনি তো মাটিতে অনেক প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ঠিক আছে, প্লাস্টিকের অনেক কিছু থাকে, সেগুলো যদি, সেগুলো কত বছর পর্যন্ত লাগে? ঠিক আছে, গবেষণায় দেখা গেছে যে 400 প্লাস, মানে মিনিমাম তো 400 বছর লাগবেই সেই প্লাস্টিকটাকে পচতে, তার থেকেও বেশি কিন্তু কোনো কোনো প্লাস্টিক লেগে যায়। তো এটা একটা গবেষণায় পাওয়া গেছে। তো এটা ধরে রাখো, যদি কোশ্চেন আসে তাহলে 400 প্লাস তোমরা অ্যান্সার করবে। 29 নম্বর কোশ্চেন দেখে নাও। পরিবেশ সংরক্ষণের আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়? পরিবেশ সংরক্ষণের আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়? প্যারিসে, স্টকহোমে, নিউ ইয়র্কে না টোকিওতে? স্টকহোম। ঠিক আছে, স্টকহোমে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা রাইট অ্যান্সার কি? বি, স্টকহোমে। এবং এটা কত সালে হয়েছিল? 1972 সালে হয়েছিল। 1972 সালে পরিবেশ সংরক্ষণ আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সম্মেলনটা হয়েছিল কোথায়? স্টকহোমে। গ্রিন হাউসের প্রভাবের ফলে কি ঘটে? তাপমাত্রা হ্রাস পায়, বৃষ্টিপাত বৃদ্ধি পায়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, ভূমিকম্প হয়। তা গ্রিন হাউস প্রভাবের ফলে কি হয়? তো রাইট অ্যান্সার কি হবে? এটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি? এটা হবে কয়লা ইজ দ্য রাইট অ্যান্সার, সি। কারণ সি কে বলা জীবাশ্ম জ্বালানি একটা উদাহরণ হলো সি। একটু আমি এখন স্পিডে নিয়ে যাচ্ছি। ভারতীয় বন দিবস কবে? 5ই জুন, 21শে মার্চ, 16ই সেপ্টেম্বর না 22শে এপ্রিল? তো আমরা জানি, অনেকবার বললাম আমি, 21শে মার্চ হলো বন দিবস, 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস, 16ই সেপ্টেম্বর হলো O3 দিবস, 22শে এপ্রিল হলো আর্থ ডে বা ওয়ার্ল্ড আর্থ ডে বা ধরিত্রী দিবস। ঠিক আছে, নেক্সট চলে যাই। 33 নম্বর কোশ্চেন কি বলছে? জৈব সার ব্যবহারের উপকারিতা কি? মাটির উর্বরতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি, জল দূষণ হয়, ক্ষয় কোনটা হবে? জৈব সার ব্যবহার করলে অবশ্যই মাটির উর্বরতা কি হয়? বৃদ্ধি পেয়ে যায়। রাইট অ্যান্সার এ। 34 নম্বর কোশ্চেন কি বলছে? কোনটি পরিবেশের বান্ধব জ্বালানি? ঠিক আছে, পরিবেশ বান্ধব জ্বালানি কি? ডিজেল নয়, পেট্রোল নয়, কয়লা নয়, সিএনজি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি? সিএনজি। সিএনজি এর ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, সিএনজি এর ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজিরও দূষণ হয় কিন্তু খুব পরিমাণে কম হয়। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ না, তোমরা যখন স্টেট বাসগুলো দেখো, স্টেট বাসগুলোতে কিন্তু এখন সিএনজি বাস কিন্তু অনেক, সিএনজি বাস কিন্তু বের হয়ে গেছে, তাই না? বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল বর্জ্য কোনটি? প্লাস্টিক, কাঁচ, পলিথিন না খাদ্য বর্জ্য? ঠিক আছে, এটা অড অ্যান্ড আউট করে দাও তো, রিজনিং এর অড অ্যান্ড আউট। ঠিক আছে, এরকম করে দাও, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। প্লাস্টিক নয়, কাঁচ নয়, পলিথিন নয়, খাদ্য বর্জ্য। ঠিক আছে, তো
মানে যারা সহজেই পচে যায়, বায়োডিগ্রেডেবল মানে পচে যায়, খাদ্য বর্জ্য পদার্থ অতি সহজেই কিন্তু পচে যায়, প্লাস্টিকও পচে না তাড়াতাড়ি, কাঁচও পচে না, পলিথিনও পচে না। ওকে, তো রাইট অ্যান্সার ডি। 36 নম্বর কোশ্চেন দেখো না, ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর কোথায় স্তরে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? তাহলে ওজোন স্তর কিন্তু আমরা স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাই, ঠিক আছে? এবং ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, মেসোস্ফিয়ার হচ্ছে শীতলতম স্তর, শীতলতম স্তর, ও থার্মোস্ফিয়ার হচ্ছে উষ্ণতম স্তর। নদী দূষণের প্রধান কারণ কোনটি? বৃষ্টিপাত, শিল্প বর্জ্য, বনায়ন না বাষ্পীভবন? নদী দূষণের প্রধান কারণ হলো কি বলো? বৃষ্টিপাত হয়, শিল্প বর্জ্য, বনায়ন না বাষ্পীভবন? তো শিল্প বর্জ্য। তো এই শিল্প বর্জ্য থেকে কিন্তু নদীতে বিভিন্ন নদীর আশেপাশে শিল্প গড়ে উঠেছে এবং সেই শিল্পের যে নোংরা বর্জ্য পদার্থ সেগুলোকে দেখতে পাবে পাইপের আকারে কিন্তু নদীতে পড়ে যায়। তো সেটাই হলো শিল্প বর্জ্য নদী দূষণের প্রধান কারণ। 38 নম্বর কোশ্চেন দেখে নাও, বৃক্ষরোপণের ফলে কোন গ্যাসের পরিমাণ কমে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড না হিলিয়াম? বৃক্ষরোপণ মানে বৃক্ষ যখন আমরা লাগাই, রোপণ করি, মানে গাছটা যখন লাগাই, বৃক্ষরোপণ করি, তখন কোন গ্যাসের পরিমাণ কমে যায়? এটা রাইট অ্যান্সার হবে CO2। কেন? কারণ আমরা জানি গাছেরা বা উদ্ভিদরা আমার CO2 কি করে? CO2 গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে, মানে ছেড়ে দেয়, ঠিক আছে? নেক্সট 39, পরিবেশ বান্ধব ব্যাগ কোনটি? পলিথিন ব্যাগ নয়, প্লাস্টিক ব্যাগ নয়, কাগজের ব্যাগ হ্যাঁ, নাইলনের ব্যাগ নয়। তাহলে পরিবেশ বান্ধব হলো কাগজের ব্যাগ। 40 নম্বর কোশ্চেন কি বলছে? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ গ্রিনহাউস গ্যাস, আগ্নেয়গিরি, ভূমিকম্প না জলভাটা? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি বলতো? এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন এ। গ্রিনহাউস হচ্ছে মেন গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড এবং CH4, ঠিক আছে? CH4। তো গ্রিনহাউস গ্যাস হচ্ছে প্রধান দুটি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড এবং CH4, এটা মনে রাখবে। 41 নম্বর কোশ্চেন দেখানো কি বলছে? ইকোসিস্টেম বলতে কি বোঝায়? ইকোসিস্টেম, ইকোসিস্টেম কথাটি প্রথম কে করেছেন? ট্রান্সলেট, ঠিক আছে? ট্রান্সলেট। ট্রান্সলেট কিন্তু ইকোসিস্টেম কথাটি বলেছিল এবং ইকোসিস্টেম বলতে বোঝায় শুধু উদ্ভিদ, প্রাণী, জীব ও পরিবেশ পারস্পরিক সম্পর্ক না শুধু জল? এটা হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর ইকোলজি, ইকোলজি করেছিল কি? একটা ইকোসিস্টেম, একটা ইকোলজি, ইকোলজি করেছিলেন আর্নেস্ট হেকেল, হেকেল, ঠিক আছে? রাইট অ্যান্সার। 42 নম্বর কোশ্চেন কি বলছে? প্রজেক্ট টাইগার কবে শুরু হয়? প্রজেক্ট টাইগার শুরু হয় 1973, 1973 সালে ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? 43 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন, নীলগিরি, নন্দাগিরি না নন্দাদেবী না পাঁচমারি? তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি। ও নীলগিরি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক, এই তিনটি রাজ্য জুড়ে কিন্তু এই নীলগিরি বা নীলগিরি পর্বতটি অবস্থিত। নীলগিরি একটা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। 44 নম্বর কোশ্চেন কি বলছে? জল দূষণের মাত্রা মাপার একক কি? জল দূষণের মাত্রা মাপার একক হলো ডেসিবেল, ppm, কেলভিন না ওয়াট? তো জল দূষণের মাত্রা একক হলো ppm। ppm এর ফুল ফর্ম কি? ppm এর ফুল ফর্ম হলো পার্টস পার মিলিয়ন। পরিবেশ বান্ধব দুর্গাপূজার একটি উপায় কি? পরিবেশ বান্ধব দুর্গাপূজার একটি উপায় কি? প্লাস্টিক প্রতিমা, রসায়ন। প্লাস্টিক প্রতিমা করলে কি পরিবেশ বান্ধব হয়? মোটেও না। রাসায়নিক রং ব্যবহার করলে হয় না, শব্দবাজিও হয় না। তাহলে কি হয়? মাটির প্রতিমা, ঠিক আছে? 46 কি বলছে? হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অফিস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 47 আমার কি বলছে দেখেন, পরিবেশ শিক্ষার কোন স্তর থেকে শুরু করা উচিত? উচ্চশিক্ষা, মাধ্যমিক, প্রাথমিক না কলেজ? মানে পরিবেশের শিক্ষা মানে পরিবেশ সম্পর্কে কিভাবে বায়ু দূষণ করতে হবে না, পরিবেশে কিভাবে কি কি করা উচিত, সেগুলো যে শিক্ষাটা কবে থেকে হওয়া উচিত? এই প্রাথমিক মানে ছোট ক্লাস থেকে কিন্তু শেখা উচিত তাদেরকে, ঠিক আছে?
48 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি সবুজ শক্তি, কয়লা, ডিজেল, বায়ু শক্তি না পেট্রোল? সবুজ শক্তি মানে বুঝতে পারছো, গ্রিন এনার্জি, কয়লা হয় না, ডিজেল হয় না, পেট্রোল হয় না, বায়ু শক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। 49 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, বনচ্ছেদের ফলাফল কি? বনচ্ছেদের ফলে কি হয়? বৃষ্টি বৃদ্ধি পায়, বন্যা হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, তাপমাত্রা হয়। বনচ্ছেদ মানে বনটাকে আমরা কেটে ফেলে ছেড়ে ছেড়ে দিচ্ছি, তাই না? এর ফলে কি হবে? তো এর ফলে কি হবে? বন্যা হবে, ঠিক আছে, কি হবে? বন্যা হয়ে যাবে। অ্যান্সার বি। 50 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কোনটি? বন উজাড়, বৃষ্টি, নদী না হিমবাহ? মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো, বলো কি হবে? বৃষ্টি, নদী, হিমবাহ? এটা হবে বন উজাড়। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো বন উজাড়, কারণ বন যদি আমরা কেটে ছেড়ে ছেড়ে দিই, কারণ বন কি করে, মাটির যে উদ্ভিদরা কি করে, শিকড় দিয়ে মাটিগুলোকে আটকে রাখে, জড়িয়ে ধরে মাটি যেমন, সেই জন্য কি করা হয়, নদীর আশেপাশে বা পুকুরের ধারে আমরা গাছ রোপণ করি, গাছ লাগাই, সাথে মাটিগুলো ধসে না যায়, ঠিক আছে? এই জন্যই যদি বনটাকে আমরা কেটে ফেলে দিই, উজাড় করে দিই, ছেটে দিই, তাহলে কি হয়? মৃত্তিকা ক্ষয় হয়, এবং মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো বন উজাড়। তাহলে এটা রাইট অ্যান্সার কি হচ্ছে? এই। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তো এরকম ক্লাস পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ক্লাসটিকে অবশ্যই এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরো ভালো, ভালো ক্লাস পেতে। তো আজকের মতো এটুকুই। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, এবং হ্যাঁ, পরের ক্লাসে কিন্তু আবার এই নেক্সট পার্ট কিন্তু করা হবে। ঠিক আছে? তো এটুকুই আজকের মতো। জয় হিন্দ, বন্দে মাতরম।